নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের স্টাডি বাংলা 360 চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এই ক্লাসে আমরা কি করব না, এই ক্লাসে আমরা ডাব্লিউপি যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে তার মাধ্যমে আমরা থিওরি ক্লাসটাকে সম্পূর্ণভাবে রিভিশন করব। তো আগের ক্লাসে তোমরা সকলেই জানো যে কীভাবে করছি আমরা ক্লাস। তো চলো আর দেরি না করে শুরু করি আমাদের পরবর্তী ক্লাস। আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস 2 নম্বর শুরু করতে চলেছি। তো আমাদের প্রথম প্রশ্ন, কাইজার-ই-হিন্দ কাকে বলা হতো? অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন বি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন সি মহাত্মা গান্ধী, না দাদাভাই নওরোজি। তোমরা সকলেই জানো যে ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধী। এবং তোমরা জেনে রাখো যে এই উপাধিটি কিন্তু লর্ড হার্ডিঞ্জ দিয়েছিলেন। কখন না 1915 খ্রিস্টাব্দে। এবং তোমরা তাছাড়াও মনে রেখো, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে বিখ্যাত স্লোগান যে ডু অর ডাই, করো ইয়া মরো, তো এটি কখন গান্ধীজি দিয়েছিলেন? কুইট ইন্ডিয়া আন্দোলন, সেটি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1942। এবং মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দেন কে? না রবীন্দ্রনাথ ঠাকুর। 1944 সালে সুভাষচন্দ্র বসু তাকে জাতির জনক এই উপাধিটি দেন। সুভাষচন্দ্র সম্বন্ধে যদি আমরা দেখি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তিনি 1938-এ হরিপুরা অধিবেশন এবং 1939-এ ত্রিপুরী অধিবেশন সভাপতি হন। তারপর তিনি রিজাইন দিয়ে দেন সভাপতি পদ থেকে, এবং কাকে হারান? পট্টবী সীতারামাইয়া। এবং দিল্লি চলো বা জয় হিন্দ বা তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই স্লোগানগুলি কিন্তু তিনি দিয়েছিলেন। 1943 খ্রিস্টাব্দে তিনি জাপানে গিয়ে রাসবিহারী বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তিনি নেন। এবং দাদাভাই নওরোজি, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান হিসেবে জানি, তার লেখা একটা বইয়ের নাম ইম্পর্টেন্ট, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং তিনি প্রথম ভারতের জাতীয় আয় গণনার প্রথম প্রচেষ্টা করেন। এবং পণ্ডিত জওহরলাল নেহরু, তার লেখা বইয়ের নাম হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এগুলো খুব ইম্পর্টেন্ট বইয়ের নাম, যেগুলি নেহরুর দ্বারা রচিত এবং নেহরুকে চাচা নেহরু নামে পরিচিত। নেক্সট, এই যে 1951 সালে তিনি এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেন, এবং আইডিয়াটা কার ছিল? কিন্তু সুভাষচন্দ্র বসু রাশিয়া থেকে এটা এই আইডিয়াটা কিন্তু দেন। আর এই যে আইডিয়াটা রাশিয়া থেকে নেওয়া, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট দেখি আমরা, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আশাপূর্ণা দেবী, অপশন বি গগেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি নারায়ণ দেবনাথ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের পরবর্তী প্রশ্ন, নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম কি? তো এটা তোমরা সকলেই জানো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দোদাবেতা। তো দোদাবেতা হলো নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটি উচ্চতা কত? 2623 মিটার। আচ্ছা, ইন্ডিয়ার যদি বলা হয়, এর দিকটা কি হয়? পশ্চিম ঘাট। এই দিকটা পূর্ব ঘাট। তো পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? না আনাইম, এই যে দোদাবেতা, এটা হচ্ছে নীলগিরিটা হচ্ছে ঠিক পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটের মিলনস্থল, তামিলনাড়ুর কাছে অবস্থিত।
এবং যদি বলা হয় যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেক্ষেত্রে হয়ে যাবে আনাইমুদি। কি হবে? আনাইমুদি। এটি কোন পর্বতে অবস্থিত? আন্নামালাই। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা। ঠিক আছে, তো এখানে তিনটে পাস আছে। এই তিনটে পাস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যা থালঘাট, একটা হচ্ছে ভোরঘাট, একটা হচ্ছে পালঘাট। তো এই থালঘাট কোথায় কোথায় কানেক্ট করছে? মুম্বাই থেকে নাসিক। আর ভোরঘাট কানেক্ট করছে মুম্বাই থেকে পুনে। আর পালঘাট কানেক্ট করছে, বা পালাক্কাট গ্যাপ যাকে বলা হয়, এটা কানেক্ট করছে তামিলনাড়ু থেকে কেরালা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং তোমরা মনে রাখবে যে ওয়েস্টার্ন ঘাট বা ইস্টার্ন ঘাট, অর্থাৎ পশ্চিম ঘাট বা পূর্ব ঘাট, এগুলো হচ্ছে ব্লক মাউন্টেন অর্থাৎ স্তূপ পর্বত। ঠিক আছে, এবং পশ্চিম ঘাটের এভারেজ হাইট হচ্ছে 1200 মিটার, আর পূর্ব ঘাটের হচ্ছে 600 মিটার। যার কারণে বেশিরভাগ নদী পূর্ব বাহিনী হয়, অর্থাৎ পশ্চিম দিকে উৎপন্ন হয়, পশ্চিম দিকে পাহাড়গুলোতে দিয়ে পূর্ব দিকে বয়ে যায়, কিছু কিছু নদী ছাড়া। সেগুলো কি কি? না সবরমতী, মাহি, নর্মদা এবং তাপ্তি, এগুলো পশ্চিম বাহিনী। বাকি প্রায় বেশিরভাগ নদী পূর্ব বাহিনী নদী। আমাদের পরবর্তী প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আকবর। তো আকবরের সম্বন্ধে কিছু জিনিস আমরা জেনে নিই। তো আকবর ছিলেন একজন মহান মহান রুলার মুঘল এম্পায়ারের। এবং তার আমলে যে যুদ্ধগুলো হয়েছিল, 1556 খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথে দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, তারপর হয়েছিল 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ। তো এই হলদিঘাটি যুদ্ধ কার সাথে হয়েছিল? না রানা প্রতাপ সিংয়ের সাথে আকবরের। তাছাড়াও আকবর একটা ধর্ম তিনি তৈরি করেন, মানে প্রচলন করেন, সেটা নাম কি? দ্বীন-ই ইলাহি। কত খ্রিস্টাব্দে? 1581 খ্রিস্টাব্দে। এছাড়াও আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল লিখেছিলেন। এর তিনটে ভাগ ছিল। ফার্স্ট ভাগে কি ছিল? না এটাতে ছিল আকবরের মানে পূর্ব মানে অ্যানসেস্টার যারা ছিলেন তাদের সম্বন্ধে ছিল। ঠিক আছে, আর দ্বিতীয় ভাগে কি ছিল? দ্বিতীয় ভাগে ছিল আকবরের যে রাজত্ব সেটা সম্বন্ধে বলা আছে। এবং আর তৃতীয় ভাগে বলা আছে অ্যাডমিনিস্ট্রেশনের কথা। এবং তোমরা আমাকে বলবে যে আকবরের এই যে অ্যাডমিনিস্ট্রেশন, তো এটা কার থেকে ইন্সপায়ার্ড, অর্থাৎ কার কাছ থেকে নেওয়া হয়েছে এটা? এটা হচ্ছে শেরশাহ সূরির
শেরশাহ সুরির দেখে ইন্সপায়ার হয়েছিল। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নতে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো তোমরা সকলেই জানো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জয়ী সেতু। নেক্সট, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? আর এক মিনিট, সরি, তো এটার লেন্থ কত জয়ী সেতুর? এটা লেন্থ হচ্ছে 2.7 কিমি। ঠিক আছে। নেক্সট, তো দেখো এই কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে হয়েছিল? তো এটি হয়েছিল বোম্বে শহরে। কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। কে সভাপতিত্ব করেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। তারপরে দেখো 1896 খ্রিস্টাব্দে যে কলকাতা অধিবেশন হয়েছিল, তখন সভাপতিত্ব কে করেছিলেন? না, রহিমতুল্লাহ সায়ানি। ইনি হচ্ছেন প্রথম, সরি, রহিমতুল্লাহ সায়ানি না, বদরুদ্দীন তৈয়বজি হলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট, মানে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1887 খ্রিস্টাব্দে। বি তৈয়বজি। ঠিক আছে। এবং এই কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন এও হিউম, অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম। এবং তোমরা সকলেই জানবে যে প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিলেন? না, 72 জন। ঠিক আছে। এছাড়াও 1886 খ্রিস্টাব্দে কে সভাপতিত্ব করেছিলেন? না, দাদাভাই নৌরোজি। ঠিক আছে। এবং এটি কোথায় হয়েছিল? না, এটা হয়েছিল কলকাতায়। ক্যালকাটা তখন নাম ছিল। তো এই যে 1886 খ্রিস্টাব্দে তখন কতজন প্রতিনিধি ছিলেন? 434 জন। ওকে। এবং 1887 খ্রিস্টাব্দে বলে দিলাম বদরুদ্দীন তৈয়বজি ছিলেন, এবং এটা হয়েছিল মাদ্রাসায়। কংগ্রেসটা পুরো আমরা কমপ্লিট করে দেখিনি, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে, 1887 হয়ে গেল। 1888 খ্রিস্টাব্দে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখানে প্রথম সভাপতিত্ব করেছিলেন, মানে নন ইন্ডিয়ান, সে হচ্ছে জর্জ ইউল। ঠিক আছে, জর্জ ইউল, যেটা ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন। এবং এটি কোথায় হয়েছিল? এলাহাবাদে। ওকে। এবং 1896 খ্রিস্টাব্দে যে রহিমতুল্লাহ সাইনি সভাপতিত্ব করেছিলেন, তখন আমাদের ফার্স্ট ন্যাশনাল সং বন্দে মাতরম গাওয়া হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট ইম্পর্টেন্ট যদি সেশন বলা হয়, তাহলে 1901 সালে, 1901 সালে কি হয়েছিল? না, 1901 সালে যে কলকাতায় এটা হয়েছিল, এবং এই অধিবেশনে প্রথম মহাত্মা গান্ধী পার্টিসিপেট করেছিলেন। ওকে। এবার দেখো 1905 সালে যেটা বেনারসে হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, এখানে স্বদেশী মুভমেন্ট চালু হয়। ওকে। তারপর দেখো 1906 সালে যখন দাদাভাই নৌরোজি যখন যেটা সভাপতিত্ব করেছিলেন, তখন 4টা রেজলিউশনের উপর জোর দেওয়া হয়। একটা হচ্ছে স্বরাজ, একটা হচ্ছে স্বদেশী, এবং বিদেশি পণ্য বর্জন, এবং ন্যাশনাল এডুকেশন। তারপর দেখো 1907 সালে সুরাটে যে অধিবেশন হয়েছিল, রাসবিহারী ঘোষ যার সভাপতিত্ব করেছিলেন, সেখানে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে নরমপন্থী এবং একটা চরমপন্থী। তারপর দেখো 1911 সালে, এটা দেওয়া নেই, 1911 সালে 1911 সালে যে কলকাতাতে যে সেশন হয়েছিল, এখানে কি হয় না, আমাদের ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন ফার্স্ট টাইম গাওয়া হয়।
জনগণ, এটা ফার্স্ট টাইম গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অবশ্যই। তারপর দেখো 1916 খ্রিস্টাব্দে তখন কে সভাপতিত্ব করেছিলেন? না, অম্বিকাচরণ মজুমদার, এসি মজুমদার। তখন কি হয়, তখন নরমপন্থী এবং চরমপন্থী আবার একসাথে হয়ে যায়। ওকে, এবং একটা জয়েন্ট প্যাক্ট সাইন হয় মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বারা। তারপর দেখো 1917 খ্রিস্টাব্দে ফার্স্ট ফিমেল সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে কে ছিলেন? অ্যানি বেসান্ত। কে করেছিলেন? অ্যানি বেসান্ত। তারপর দেখো, এবং এটি কলকাতায় হয়েছিল অবশ্যই। তারপর যদি ইম্পর্টেন্ট সেশন আমরা বলি, তো 1924-এ ডাইরেক্ট চলে আসো। 1924-এ কি হয়েছিল না, 1924-এ ফার্স্ট এবং লাস্ট টাইম মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। এবং এর পরের বছর অর্থাৎ 1925-এ প্রথম ভারতীয় মহিলা হিসেবে সরোজিনী নাইডু কিন্তু কংগ্রেসের সভাপতিত্ব করেন। এবং এই সরোজিনী নাইডু ছিলেন ফার্স্ট কি ছিলেন? ফার্স্ট গভর্নর ছিলেন। কোন স্টেটের? স্বাধীন ভারতের ইউপি। ওকে, বাকি আমরা দেখিনি। রিয়াল হচ্ছে কোন দেশের মুদ্রা? না, ইরান। ঠিক আছে, ইরান, সৌদি আরবিয়া, কাতার, এক্সেট্রা আছে অনেক দেশের এরকম টাইপের। কিনা হচ্ছে পাপুয়া নিউ গিনিয়া। পাপুয়া নিউ গিনিয়া। ইউরো হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলি, যেমন জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, আর লিখছি না। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা যায়? তো দেখো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 42তম সংবিধান সংশোধন। এবং এটি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1976 খ্রিস্টাব্দে হয়েছিল। এটাকে কি বলা হয় 42তম সংশোধনকে? না, মিনি সংবিধানও বলে একে। ঠিক আছে, এছাড়াও মনে রাখবে যে 100তম সংবিধান সংশোধন দ্বারা কি হয়েছিল না, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বাউন্ডারি নিয়ে যে এগ্রিমেন্ট হয়েছিল সেটা হয়েছিল আর কি 100তম সংবিধান সংশোধনে। এবং 101তমতে কি হয়েছিল? জিএসটি। 102-এ ব্যাকওয়ার্ড ক্লাস যে কমিশন গঠন করা হয়েছিল, এনসিবিসি, ফুল ফর্মটা কী হবে? ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস। 103-এ ইডাব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন। এবং 104-এ হয়েছিল যে রিজার্ভেশন ছিল অ্যাংলো ইন্ডিয়াদের, তাদেরকে সেটা রিমুভ করা হয়। এবং 105-এ কি আছে? এটা স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দিয়েছে যে আইডেন্টিফাই করতে যে কারা সোশালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে রয়েছে।
ঠিক আছে। এবং 106-এ 2023 যেটা হয়েছে, এখানে কি রিলেটেড না 1-3 মানে সিট যে আছে সেটা লোকসভা বা বিধানসভা সেখানে ওমেনদের জন্য রিজার্ভ হয়ে থাকবে ফর ওমেন। ঠিক আছে। নেক্সট, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত কর্ণাটকে। যদিও আগের ক্লাসে কিছু বলে দিয়েছি, তাও আবার বলে দিচ্ছি। দেখো, উড়িষ্যার হচ্ছে ভিতরকণিকা, চিলিকা, সিমলিপাল, দেবরিগড়, এগুলো হচ্ছে উড়িষ্যার খুবই ইম্পর্টেন্ট অভয়ারণ্য। আর যদি গুজরাটে বলা হয়, গুজরাটে গির খুব ইম্পর্টেন্ট, যেটা এশিয়াটিক লাইনের জন্য বিখ্যাত। তাছাড়াও ভেলভাদার, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, যদি রাজস্থানে বলা হয় তাহলে রাজস্থানের রাথাম্বোর, কেওলাদেও, সরিস্কা খুব ইম্পর্টেন্ট এই তিনটে অভয়ারণ্য, তো অবশ্যই তোমরা মনে রেখে দিও। নেক্সট, 10 ডিগ্রি চ্যানেল নিম্নত কোন দুটি অঞ্চলে মাঝখান দিয়ে গিয়েছে? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে। এবং 9 ডিগ্রি পৃথক করেছে কাকে কাকে? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জকে মিনিকয় দ্বীপ থেকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল, এবং 8 ডিগ্রি হচ্ছে মিনিকয় থেকে মালদ্বীপকে। ওকে। নেক্সট, আইসিসির নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো তোমরা সকলেই জানো, জয়সা নয়, সংযোগ গুপ্ত হবে সঠিক অ্যান্সার। জয়সা হচ্ছে আইসিসির চেয়ারম্যান। নেক্সট, কোথায় হেমিস উৎসব ব্যাপকভাবে পালিত হয়? তো এটি পালিত হয় লাদাখে, এবং এটি পালিত হয় যে 8 শতাব্দীর যে খুব বড় বৌদ্ধ ধর্মগুরু ছিলেন গুরু পদ্মসম্ভব, মানে তার জন্মবার্ষিকী উপলক্ষে এটা পালিত হয়। নেক্সট, জিএসটি কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তোমাদের এখনই বলে রাখলাম একটু আগেই। তো তোমরা একটু ডিটেলসগুলো পড়ে নিতে পারো, সাইডে দেওয়া আছে। নেক্সট, কোন সংবিধান সংশোধনী দ্বারা ভোটদানের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 61তম সংশোধনী দ্বারা। ঠিক আছে। এছাড়াও দেখো, 55তম সংশোধনীতে কি বলা হয়েছিল না, এই সংশোধনী দ্বারা অরুণাচল প্রদেশ রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে, এবং কত সালে? 1987 খ্রিস্টাব্দে। এবং 58তম সংশোধনী দ্বারা 394 ধারাটি সংবিধানে যুক্ত করা হয়, এবং এটি হয়েছিল 1987 সালে। এবং 66তম সংশোধনী দ্বারা কি হয়েছিল না, নবম তফসিলকে সংশোধন করা হয়েছিল, এবং এটি কখন কার্যকরী হয়েছিল? 1990 সালে। তবে এটাই ইম্পর্টেন্ট, যেটা কোশ্চেন আছে, 21 বছর থেকে 18 বছর কততম? 61তম। কত খ্রিস্টাব্দে? 1988। নেক্সট, নিচের কোন ধারাটি জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 20 এবং 21। এছাড়াও তোমরা মনে রাখবে ধারা 352, এটি কি? এটা ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, এটা জাতীয় জরুরি অবস্থার সাথে সম্পর্কিত, এবং 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি।
বা রাষ্ট্রীয় জরুরির সাথে সম্পর্কিত, এবং ধারা 360 এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা এখন অবধি লাগেনি একবারও। ওকে, আর তোমরা বলবে 356 সব থেকে বেশি সংখ্যক কোথায় লেগেছে, মানে কোন রাজ্যেতে সব থেকে বেশিবার ধারা 356 লাগানো হয়েছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, ভারতের সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 21A। এবং মনে রাখবে এটি 86তম সংশোধন দ্বারা। এটি যোগ করা হয় এবং কত সালে? 2002 সালে। ওকে, আর যদি বলা হয় যে আর্টিকেল 22-এ কি বলা হয়েছে না, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট এবং ডিটেনশনের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, মানে অ্যারেস্ট বা ডিটেনশনের এগেনস্টে প্রোটেকশনের কথা বলা হয়েছে। আর আর্টিকেল 20-তে কি বলা হয়েছে? এখানে তিনটে জিনিসের কথা বলা হয়েছে, যে কেউ যদি শাস্তি করে, কেউ যদি অপরাধ করে, তার জন্য সেই সময় যে সাজা, সেই সাজাটাই তাকে দেওয়া হবে। এবং তারপর বলা হয়েছে নো ডবল জিওপার্ডি, অর্থাৎ দ্বিতীয়বার সাজা, একই কাজের জন্য দ্বিতীয়বার সাজা দেওয়া হবে না। আর 3 নম্বর যে কথাটা বলা হয়েছে যে নো সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ নিজেই নিজের এগেনস্টে কি বলবো, প্রমাণ দিতে পারে না কোনো অপরাধের। ওকে, আর আর্টিকেল 23-এ কি বলা হয়েছে না, এখানে তোমার যে হিউম্যান ট্রাফিকিং এই রিলেটেড এই রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে আর্টিকেল 23-এ। নেক্সট, ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 15ই জানুয়ারি। বাকি দেখো, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এবং পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয় 1 সেপ্টেম্বর। জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন অনুসারে। এবং জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট। নেক্সট, 2028 সালের অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, ইসরো দ্বারা উদ্ভাবিত ভারতীয় জিপিএস সিস্টেম কী হিসেবে পরিচিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ন্যাপ আইসি। ইসরো সম্বন্ধে আমরা একটু জেনে নিই। এটি তৈরি হয়েছিল 1969 সালে, সদর দপ্তর বেঙ্গালুরু। ঠিক আছে, এখন চেয়ারম্যান কে আছে? ভি নারায়ণ। নেক্সট, রূপশ্রী প্রকল্পে কত টাকা আর্থিক অনুদান প্রদান করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 25,000 টাকা। নেক্সট, 1 কিলোওয়াট ঘন্টা এটি হলো কিসের একক? তো দেখো, এটি হচ্ছে শক্তির একক। তো এটি বৈদ্যুতিক শক্তির একক। ঠিক আছে, আর জেনে রাখবে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। আর মনে রাখবে যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট।
ঠিক আছে। নেক্সট, 2011 সালে জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব দ্বিতীয় সর্বোচ্চ? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পশ্চিমবঙ্গ। আর যদি প্রথম বলা হতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো অপশন এ বিহার। নেক্সট, মুদ্রাস্ফীতির কারণ কি? অর্থ সরবরাহ বৃদ্ধি, উৎপাদন হ্রাস, অর্থ সরবরাহ বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস, না অর্থ সরবরাহ হ্রাস এবং উৎপাদন হ্রাস? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থ সরবরাহ বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস 3 নম্বরে। তো তোমরা দেখতে থাকো এবং সাপোর্ট করতে থাকো, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে এবং আরও কিছু কোন জিনিস ইন্ট্রোডিউস করলে তোমাদের প্রিপারেশন আরও বেটার হবে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।